প্রিয় ছাত্রছাত্রী, ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেমিস্টার 2 2026 সালের কিছু সাজেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের গল্পে তেলেনাপোতা আবিষ্কার এবং ছুটি, এই দুটি গল্পের থেকে আমাদের একটি প্রশ্নের উত্তর করতে হবে। বর্ণনাধর্মী বিশ্লেষণধর্মী প্রশ্ন, 150টি শব্দের মধ্যে 5 নাম্বার থাকবে। প্রথমে ছুটি গল্পের যে সকল প্রশ্নগুলো বেশি ইম্পর্ট্যান্ট বলে মনে হয়েছে। 1, মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। কার কেন ছুটি হয়েছে বলে মনে হয়? কোন পরিস্থিতিতে বক্তা এরূপ কথা বলেছিল? এইখান থেকে এই ধরনের একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই। 2, ছুটি গল্প অনুসারে ফটিক চরিত্রটি বিশ্লেষণ করো। 3, ছুটি গল্পে মামা বাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তা নিজের ভাষায় লেখো। 4, ফটিক খালাসিদের মতো সুর করিয়া করিয়া বলিতে লাগিল। ফটিক কী এবং কেন বলেছিল? খালাসি কাদের বলে? ব্যাখ্যা করে ঘটনাটির বিবরণ দাও। 5, পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ? কথাটির বক্তাকে তা উল্লেখ করে কর্মভোগের বিস্তারিত বিবরণ দাও। 6, দেওয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সেই গ্রামের কথা মনে পড়িত। কার কোন পরিস্থিতিতে গ্রামের কথা মনে পড়তো আলোচনা করো। 7, বিশেষত 13-14 বছরের ছেলের মতো পৃথিবীতে এমন আর বালাই আর নেই। কোন প্রসঙ্গে গল্পকার এই কথা বলেছে? তাদের মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। এরপরে আমরা আসবো তেলেনাপোতা আবিষ্কার, প্রেমেন্দ্র মিত্রের লেখা একটি গল্প। সেই গল্পে যে সকল প্রশ্নগুলো বেশি ইম্পর্ট্যান্ট বলে মনে হয়, তেলেনাপোতা যে আবিষ্কার গল্প, সেই গল্প আসলে আত্ম আবিষ্কারের গল্প, এই মন্তব্যটি আলোচনা করো। এরপরে আমরা আলোচনা করব 2, মহানগর থেকে তেলেনাপোতা দূরত্ব কত? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে লেখকের ধারণা হলো জীবন্ত পৃথিবী ছাড়িয়ে অতীতের কোনো এক গুচ্ছ টিকাচ্ছন্ন স্মৃতিলোকে এসে পড়েছেন, তার বিবরণ দাও। 3, হঠাৎ জলের শব্দে আপনার চমক ভাঙবে। জলের শব্দটার কারণ কি? এখানে একই ধরনের একটা প্রশ্ন হতে পারে, বসে আছেন কেন টান দিন, উক্তিটির বক্তাকে এবং সেই যে পুকুর ঘাটের নির্জন পরিবেশ তার বর্ণনা। 4, যামিনীর মা কার সঙ্গে যামিনীর বিয়ের সম্বন্ধ স্থির করেছিল এবং সেই যে ঘটনা পরিস্থিতি আলোচনা করো। 5, বড় রাস্তা থেকে নেমে গিয়ে দাঁড়াতে হবে কেন? অর্থাৎ তেলেনাপোতা আবিষ্কার গল্পে ওই যে বড় রাস্তা থেকে নেমে তেলেনাপোতা পৌঁছানোর, এই যে গন্তব্যে পৌঁছানোর যে কাহিনী, বিষয়বস্তুটা আমাদের আলোচনা করতে হবে। হঠাৎ একদিন তেলেনাপোতা আপনিও আবিষ্কার করতে পারেন। কোন পরিস্থিতিতে এমনটা সম্ভব বলে লেখক মনে করেছেন? তেলেনাপোতা আবিষ্কার থেকে এই প্রশ্নগুলো বেশি ইম্পর্ট্যান্ট বলে মনে হয়েছে। কবিতা ভাব সম্মিলন বিদ্যাপতি, এখানেও আমাদের একটি প্রশ্নের উত্তর করতে হবে 150টি শব্দের মধ্যে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 5 নাম্বার। ভাব সম্মেলন থেকে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট তার মধ্যে শীতের অরণি পিয়া গিরিশের বা, বরিশার ছত্র পিয়া দরিয়ার না, এই যে জায়গায় শ্রীরাধার সঙ্গে তার প্রিয়কে কোন কোন বিষয়ের সঙ্গে তুলনা করেছেন
সেই বিষয়টা কিন্তু পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট। 2, ভাব সম্মিলন কাকে বলে? আলোচ্য ভাব সম্মিলনের পত্রিতে রাধার যে আনন্দের চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় আলোচনা করো। 3, চিরদিন মাধব মন্দিরে মোর, এই কথা কে কাকে বলেছেন? তিনি কোন মন্দিরে কেন চিরদিন থাকবেন? 4, কি কহবরে সুখী আনন্দ ওর, এটি কার কোন পর্যায়ের পদ? বক্তার আনন্দের সীমা নেই কেন? এরপরে আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করব সেটি হলো লালন সার ফকিরের গান। ইম্পর্টেন্ট কোশ্চেন, মানুষ ভজলে সোনার মানুষ হবি, কার লেখা, কোন কবিতার গীতিকার অংশ? মানুষকে ভজনা করলেই কি একমাত্র সোনার মানুষ হওয়া যায়? উত্তরের সপক্ষে কিংবা বিপক্ষে যুক্তি দিয়ে আলোচনা। 2, এই মানুষে মানুষ গাঁথা, এই মানুষ কীভাবে গাঁথা পড়ে? মানুষ গাঁথা কথাটির অর্থ তাৎপর্য আলোচনা করো। 3, লালন শাহ কে ছিলেন? লালন শাহ যে লালন গীতিকা অবলম্বনে এই মূল বিষয়টি আলোচনা করো। নুন জয় গোস্বামীর কবিতা, ইম্পর্ট্যান্ট। আমরা তো অল্পে খুশি মানুষদের জীবন যন্ত্রণার যে ছবি নুন কবিতায় ফুটে উঠেছে তার পরিচয় দাও। 2, জয় গোস্বামীর বিখ্যাত কাব্যের একটি নাম এবং নিম্নবিত্তদের যে দুঃখ দুর্দশাময় জীবন দর্শন এবং তার জীবন কাহিনী সে সম্পর্কে আলোচনা করো। 3, খেতে বসে রাগ চড়ে যায়, নুন কবিতায় সাধারণ মানুষের বাড়ি ফিরে রাগের কারণ কি? এই রাগ কতদূর সঙ্গত বলে তুমি মনে করো? এরপরে আসবো আমরা নাটকে, বিজন ভট্টাচার্যের আগুন নাটক। সেখানে একটি প্রশ্নের উত্তর আমাদের করতে হবে বর্ণনাধর্মী বিশ্লেষণধর্মী 150টি শব্দের মধ্যে। এখানে যে সমস্ত প্রশ্নগুলো বেশি করে আমাদের দেখতে হবে, ফুঁসে ওঠে ওর বউ ক্ষীরির পরিচয় দিয়ে তার ফুঁসে ওঠার কারণ আলোচনা করো। 2, আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরেকৃষ্ণ এবং মনোরমা সংলাপের মধ্য দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে তার নিজের ভাষায় লেখো। 3, যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক, রক্ষক ও ভক্ষক কারা? রক্ষকরা কিভাবে ভক্ষকে পরিণত হলো? এই প্রশ্নগুলো আমাদের একটু ভালো করে দেখতে হবে এবং আর কিছু প্রশ্ন আমাদের দেখতে হবে, যেমন আগুন নাটকের নামকরণ কতদূর সার্থক তা আলোচনা করো। 4, শুধু অসহায়তার অন্ধকারই নয়, ঐক্যবদ্ধ শপথ এখন বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে, ব্যাস। আগুন নাটককে ভিন্ন মাত্রা প্রদান করেছে এই শপথ, এই ভাবনা, তা নিয়ে আলোচনা করো। 6, বাবা লুঙ্গি টিকি পৈতে টুপি সব একাকার হয়ে গেছে, প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য ব্যাখ্যা করো। এরপরে আমরা আসবো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থে পঞ্চতন্ত্র সৈয়দ মুজতবা আলীর। সেখানে আমরা প্রতিটি প্রশ্নের মান পাবো 5, বিশ্লেষণধর্মী এবং বর্ণনাধর্মী প্রশ্ন 150টি শব্দের মধ্যে লিখতে হবে। ইম্পর্টেন্ট বই কেনা থেকে চোখ বাড়াবার পন্থাটা কি? চোখ বাড়িয়ে তোলা বলতে প্রাবন্ধিক কি বুঝিয়েছেন? চোখ বাড়াবার শ্রেষ্ঠ পন্থাগুলি উল্লেখ করে মনের চোখ বলতে কি বোঝানো হয়েছে লেখো। 2, অতএব সপ্রমাণ হলো জ্ঞানার্জন ধনার্জনের চেয়ে মহত্তর, কীভাবে প্রমাণ হলো আলোচনা করো। প্রাবন্ধিকের পক্ষে নিরপেক্ষ হওয়া কঠিন কেন? 3, এরা নাকি জিদকে কখনো ক্ষমা করেননি, কারা কেন জিদকে ক্ষমা করেননি? 4, সে যেন গল্পটা জানে, কে কোন গল্প জানে? বাঙালি মরার ভয়েই বই পড়া ছেড়ে দিয়েছে, এমন কথা কেন প্রাবন্ধিকের মনে হলো? পরের যাব আমরা আজব শহর কলকাতাতে। সেখানে আমরা যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট মনে করছি, আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে কীরূপ ভাবের উদয় হয়েছিল? দোকানের ভিতর ঢুকে লেখক কীরূপ অভিজ্ঞতা সঞ্চয় করলেন?
2, আমার মনে বড় আনন্দ হলো। আনন্দ হবার কারণ কি? বাঙালি কিভাবে খানিকটা এগিয়ে গেছে বলে প্রাবন্ধিকের মনে হয়। 3, বুড়ো হতে চললুম তবু তার প্রমাণ পেলুম কই। কলকাতা যে আজব শহর তার প্রমাণ কথক কীভাবে পেয়েছিলেন। 25শে বৈশাখ ইম্পর্ট্যান্ট 1, 25শে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুজতবা আলী রবীন্দ্রনাথের অজরামর সৃষ্টি গান ছাড়া অন্যান্য সৃষ্টি বিষয়ে যে ধারণা ব্যক্ত করেছেন তা আলোচনা করো। 2, বারবার হার মেনেছি। কোন কারণ বিশ্লেষণ করতে গিয়ে প্রাবন্ধিক বারে বারে হার মেনেছেন, কেন তার বিশ্লেষণ ক্ষমতা সম্পূর্ণ লোপ পায়। 3, 25শে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুজতবা আলী গান ছাড়া রবীন্দ্রনাথের আর কোন কোন গুণের উল্লেখ করেছেন, তার কাছে কবির গান অসম্পূর্ণরূপে প্রতিভাত হয় কেন। 4, এ অলৌকিক কর্ম তিনি করতে পারেন, তিনি বিশ্বকর্মা মহাত্মা। অলৌকিক কর্মের বিশদ বিবরণ দাও। কিভাবে তিনি বিশ্বকর্মা মহাত্মা হয়ে উঠেছেন। আড্ডা ইম্পর্ট্যান্ট। কায়রোর আড্ডা সম্পর্কে সৈয়দ মুজতবা আলী তার আড্ডা প্রবন্ধে যা বলেছেন তা সংক্ষেপে লেখো। 2, বাড়ির আড্ডায় মেল মেলে না, এই উক্তিটির কারণ কি? লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন। 3, উপর্যুক্ত সর্বমৎস্য একই বস্তু, দেশভেদে ভিন্ন নাম। প্রবন্ধানুসারে মৎস্যের দেশভেদে ভিন্ন ভিন্ন নামগুলির পরিচয় দাও। সৈয়দ মুজতবা আলী মৎস্য সম্পর্কে যে আলোচনা করেছেন সেটি ব্যাখ্যা করো। 4, আস্তে আস্তে চেয়ার থেকে উঠে ডান হাত বুকের উপর রেখে মাথা নিচু করে অতিশয় সবিনয় কণ্ঠে বললুম, কে কখন কি বলেছিলেন, তার গর্ববোধের কারণ কি। এরপরে আমরা আসবো বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস পর্ব 3 নিয়ে। আধুনিক বাংলা সাহিত্যের ধারায় এখানে 150টি শব্দের মধ্যে বর্ণনাধর্মী বা বিশ্লেষণধর্মী প্রশ্নের উত্তর আমাদের করতে হবে। যে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট: 1, ইয়ং বেঙ্গল আন্দোলনের পথপ্রদর্শক কে ছিলেন, তার উল্লেখ করে বাংলাদেশের সমাজ জীবনে ইয়ং বেঙ্গল আন্দোলনের অবদান আলোচনা করো। 2, সবুজপত্র পত্রিকার পরিচয় দাও। 3, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদকের নাম লিখে এই সাময়িক পত্রিকাটির ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। তারপরে আমরা গদ্য সাহিত্যের যে জায়গা সেখানে শ্রীরামপুর মিশন এবং পোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা আমাদের আলোচনা করতে হবে। পাশাপাশি 19 শতকে নকশা জাতীয় রচনা ও প্রহসন সম্পর্কে আলোচনাটা দেখে রাখতে হবে। প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র সম্পর্কে আলোচনা এবং বেশি ইম্পর্ট্যান্ট যেটা বাংলা গদ্য বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। কাব্য কবিতার ধারায় আমাদের করতে হবে মাইকেল মধুসূদন দত্তের রচিত কাব্যগুলির নাম এবং তার প্রতিভার পরিচয়। গীতিকবিতা কাকে বলে? গীতিকবিতার ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান। রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থগুলির নাম এবং আলোচনা। রবীন্দ্রোত্তর ধারায় কাজী নজরুল ইসলামের স্বাতন্ত্র্য ও বৈশিষ্ট্য আলোচনা করো। বাংলা কাব্যে জীবনানন্দ দাশের অবদান। নাটক থেকে আমাদের করতে হবে মাইকেল মধুসূদন দত্তের নাটক। প্রহসন এবং নাটক দুটোই করতে হবে। নীলদর্পণ নাটকের নাট্যকার এবং নাটকটির ইংরাজি অনুবাদকের নাম এবং নাটকটির প্রভাব। বাংলা নাটকের ধারায় দ্বিজেন্দ্রলাল রায়ের কৃতিত্ব। রবীন্দ্রনাথ রচিত যে কোনো একটি নাটকের নাম এবং তার দুটি নাটক সম্পর্কে আলোচনা। বাংলা নাট্য আন্দোলনে বিজন ভট্টাচার্যের ভূমিকা, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। এরপর আধুনিক বাংলা সাহিত্যের ধারায় উপন্যাস এবং ছোট গল্প থেকে আমাদের করতে হবে বাংলা উপন্যাস ধারায় বঙ্কিমচন্দ্রের ভূমিকা সম্পর্কে আলোচনা। ছোট গল্প ধারায় রবীন্দ্রনাথ, ঔপন্যাসিক শরৎচন্দ্র, মানিক বন্দ্যোপাধ্যায়ের ঔপন্যাসিক সত্তা হিসাবে আলোচনা। লৌকিক সাহিত্যের জায়গা থেকে আমাদের যা করার প্রয়োজন আছে,
লোককথা কাকে বলে, দুটি লোককথার নাম লেখো এবং একটি লোককথা সম্পর্কে তোমার মতামত জানাও। প্রবাদ ও প্রবচন সম্পর্কে কি বোঝো এবং উদাহরণ সহ আলোচনা। ছড়ার বৈশিষ্ট্য আলোচনা করা এবং দুটি ছড়ার উদাহরণ এবং তার উৎস। ধাঁধা বলতে কি বোঝায়, ধাঁধার সঙ্গে শিক্ষা এবং উপদেশের সম্পর্ক কিভাবে জড়িয়ে আছে তা আলোচনা করা। এরপরে যেটা আছে আমাদের প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনায় থাকে মানস মানচিত্র অবলম্বনে রচনা। সেখানে বাংলার উৎসব, বিশ্ব উষ্ণায়ন, বিজ্ঞাপন এবং দৈনন্দিন জীবন, শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা, ছাত্রদের দায়িত্ব কর্তব্য, দৈনন্দিন জীবনে বিজ্ঞান এবং প্রযুক্তি, সাম্প্রদায়িকতা প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা, এই বিষয়গুলো বেশি জোর দেওয়া প্রয়োজন। এবং আরেকটি বিষয় যেটা থাকবে সেটা অথবা দিয়ে থাকবে, প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করা। 10 নম্বরের একইভাবে সেখানে যে বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে, ক্লাসরুম শিক্ষার পরিপূরক অনলাইন এডুকেশন, এটা আমাদের একটু করা দরকার আছে। চলবাস ছাড়া জীবন অচল, আধুনিক জীবনে বৃদ্ধাবাস অপরিহার্য, পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যে সাফল্য সেটা সব কিছু না। এই জায়গাগুলো একটু আমাদের বেশি করে দরকার। এগুলো পড়লে আশা করি আমরা পরীক্ষায় ভালো ফল করতে পারবো। সবাই ভালো থেকো।